সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের এইচএসসি বাংলা সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে শেষ করে দিব। অলরেডি কিন্তু বাংলা প্রথম পত্র শেষ, এখন আমরা বাংলা দ্বিতীয় পত্র শেষ করে ফেলতেছি। আমরা আজকে কিন্তু আলোচনা করছি প্রতিবেদন, এরপরে আমরা আলোচনা করব শুধু ভাষণ আর ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হয় আর ক্ষুদে গল্প, এই তিনটা ছোটো ছোটো টপিক রয়েছে। সো আমরা আজকে আলোচনা করি প্রতিবেদন। তো প্রতিবেদন জিনিসটাকে আসলে অনেকেই অনেক কঠিন মনে করে, তো আমি এটাকে আজকে আসলে মানে খুব সিম্পলি, খুব সহজে এটা শেষ করে দেবো। এইচএসসি শিক্ষার্থীরা তোমরা জাস্ট কোনো চিন্তাই করিও না। তো প্রতিবেদনকে ইংরেজিতে বলা হয় আসলে রিপোর্ট। হ্যাঁ, রিপোর্ট বলা হয়। তো প্রতিবেদন যেটা আসে, যেটা তোমাদের দরকার, যেটা অপ্রয়োজনীয়, সেটা আমি তোমাদেরকে কেন শেখাবো। যেটা তোমার দরকার, যেটা লিখলে তুমি পরীক্ষায় মার্কস পাবে, আমি সেটা তোমাকে শেখাবো। তুমি হচ্ছে এইচএসসির শিক্ষার্থী, তোমাকে প্রতিবেদন সম্পর্কে একদম ডিটেলস জানার কোনো প্রয়োজন নাই। একটা প্রতিবেদন কিভাবে লিখতে হয় এই ফরম্যাটটা তোমার জানা প্রয়োজন। যেটা লিখলে তুমি নাম্বার পাবে, ভালো নাম্বার পাবে, সেইটা তোমার জানা দরকার। যেটা লিখলে তুমি ভালো মার্কস পাবে, সেটা তোমার জানা দরকার। তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আমরা কীভাবে লিখব? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন অনেকে মনে করে যে হ্যাঁ, কিছু প্রতিবেদন আবার আবেদনের মতো, কিছু প্রতিবেদন আবার অন্যরকম। তো কোনটা কোন প্রতিবেদন আমি কিভাবে বুঝবো? দেখো, যদি তোমার এরকম হয় যে কলেজের কোনো কিছু লিখতে বলা হচ্ছে, কলেজের প্রিন্সিপালের কাছে কিছু লিখতে বলা হচ্ছে, তখন সেটা হবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। হ্যাঁ, যেমন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আমরা এইভাবে লিখবো যে তারিখ লিখবো, তারপরে বরাবর লিখবো, তারপরে অধ্যক্ষ লিখবো, তারপরে কলেজের নাম, স্থান দিব, তারপরে বিষয় দিব, বিষয়টা হচ্ছে আবেদনপত্রের মতো। এরপরে দিব হচ্ছে সূত্র। হ্যাঁ, যে প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়, যেমন দেখবা নোটিশ বোর্ডে এরকম যখন প্রতিবেদন ঝোলানো হয় তখন কিছু সূত্র থাকে। এটা প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে থাকে, তারা কিভাবে সূত্র দেয়, যে এই যে রিপোর্টটা দিল সেটার একটা সূত্র থাকে। তারপরে এভাবে লেখা শুরু হয় যে যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন, এই যে আপনার আদেশ নং এত এত অনুসারে বা সূত্র যেটা এত অনুসারে কলেজের আন্তঃ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে একটা প্রতিবেদন পেশ করছি। সো প্রতিবেদন পেশ করার সময় এটা লেখার পরে এটা কিন্তু আসলে আমার অন্য পেজ চলে আসছে, কিন্তু তোমরা চেষ্টা করবে এক পেজের মধ্যে এগুলো সব ধরানোর, কারণ এখানে আমি যদি টেক্সটটা ছোট করি, মানে সাইজটা ছোট করলে তোমরা আবার দেখতে অসুবিধা হবে। সো তারপরে লিখবা যে প্রতিবেদনের একটা শিরোনাম। হ্যাঁ, মানে এক পেজে বলছি মানে এক পেজে ধরাইতে হবে, বিষয়টা এমন না। মানে আমি বলছি যে এই যে শুরুটা করেছো তারিখ বরাবর, এইটুকু লিখতেই তো তোমার এক পেজ খতম হয়ে যাবে না? হয়ে যাবে কি? মানে একটা পেজ এমনভাবে শুরু করবে, একটা পেজের একদম শুরু, একদম একটা পেজের একদম শুরু থেকে শুরু করবে। মনে করো একটা পেজের অর্ধেক চলে গেছে আর অর্ধেক বাকি রয়েছে, ওই জায়গায় প্রতিবেদনটা লেখা শুরু করবে না। একটা পেজের অর্ধেক অন্য একটা প্রশ্ন লিখেছে, এখন আর অর্ধেক জায়গা বাকি, ওইটুকু জায়গার মধ্যে প্রতিবেদন লেখা যাবে না। তুমি পরের পৃষ্ঠা উল্টে একদম শুরু থেকে লেখো, এইটুকু লিখে তারপরে টাইটেলটা দিয়ে দিবে। প্রত্যেকটা প্রতিবেদনের কিন্তু একটা টাইটেল দেওয়া উচিত, অবশ্যই একটা টাইটেল বা শিরোনাম একটা আকর্ষণীয় দিতে হবে। দেওয়ার পরে তুমি এই একটা ঘটনা বা যে সম্পর্কে তোমাকে প্রতিবেদন লিখতে বলা হয়েছে সেই সম্পর্কে তুমি প্রতিবেদন লিখে ফেলবে। ওকে, তো প্রতিবেদক নাম, শ্রেণী, কলেজের নাম, স্থান দিয়ে দিবে, তাহলে হয়ে গেল। সো আমরা একটা এক্সাম্পল থেকে, বাস্তবে এটা আসলে এক্সাম্পল না দেখলে তো হয় না। যেমন ধরো প্রশ্ন আসছে যে তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটা অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো। হ্যাঁ, তোমাকে বলা আছে যে তোমার কলেজে লাইব্রেরি আছে না, সেই লাইব্রেরি সম্পর্কে একটা অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো। তো প্রথমেই তারিখ দিতে হবে, তখন তারপরে বরাবর, অধ্যক্ষ, রংপুর সরকারি কলেজ। প্রতিবেদনটা কাকে দিচ্ছ? সেই প্রতিবেদনটা যাকে দিবে, যে কলেজকে দিবে সেটা তুমি রংপুর সরকারি কলেজ, রংপুর। সো রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর এই প্রতিবেদনটা চলে যাবে। বিষয় হচ্ছে যে কলেজে গ্রন্থাগার বিষয়ক একটা প্রতিবেদন। সূত্র, এটা আসলে এইভাবে এটা সূত্র যে কোনো কিছু একটা দিতে পারো। তো এগুলো আমি দিয়েছি যে 21 সালের কোনো কিছু একটা দিয়েছি। সো এগুলো যে কোনো কিছু একটা লিখলেই হবে, এগুলো নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এটা যখন তুমি নিজের প্রতিষ্ঠান হবে তখন তুমি বুঝতে পারবে যে কীভাবে তোমার সূত্রগুলো তৈরি করা হয়। ওকে, সো তুমি লিখবে যে এইভাবে যে জনাব, আপনার প্রেরিত পরিপ্রেক্ষিতে হ্যাঁ রংপুর সরকারি কলেজের গ্রন্থাগার পরিদর্শন এবং অনুসন্ধান করে একটা প্রতিবেদন উপস্থাপন করেছি। সো প্রতিবেদন উপস্থাপন করার জন্য তোমাকে কিন্তু সরাসরি সেইখানে পরিদর্শন করতে হয়েছে এবং অনুসন্ধান করতে হয়েছে। প্রতিবেদন লিখতে বলা হয়েছে এমন না যে তুমি ঘরে বসে একটা প্রতিবেদন লিখে জমা দেবে, বিষয়টা এমন না।
তোমাকে গ্রন্থাগার বিষয়ক প্রতিবেদন লিখতে বলা হয়েছে, তার মানে তুমি গ্রন্থাগারে সরাসরি ভিজিট করো, ভিজিট করে সেখানে কি কি দেখতে পেয়েছো, কি কি অনুসন্ধান করে পেয়েছো, কি কি পরিদর্শন করেছো, সেইগুলো করার পরে তুমি কি কি অনুধাবন করেছো, কি কি সমস্যা সেখানে সৃষ্টি হয়েছে, কিভাবে সমাধান করা যায়, তারপরে সেটা তুমি এই প্রতিবেদনটা লিখতে বসেছো, এই বিষয়টা প্রথমে অবগত করতে হবে। এরপরে হচ্ছে তুমি প্রতিবেদন একটা টাইটেল দিবে, চেষ্টা করবে মানে এটা আসলে পরে লিখলেও হবে, মানে একটু জায়গা ফাঁকা রাখবে, কারণ প্রতিবেদনটা কি কি ধরনের হচ্ছে, কি কি বিষয় হচ্ছে, এটা লেখার পরে বোঝা যায়। হ্যাঁ, যে প্রতিবেদনটা যখন তুমি লিখবে তখন আসলে বুঝতে পারবে যে তুমি যদি তোমার লাইব্রেরি খুব ভালো হয়ে থাকে তাহলে তুমি সেই ব্যাপারে এখানে একটা টাইটেল দিতে পারো, বা তোমার লাইব্রেরি যদি খুব বাজে হয়ে থাকে সেই ব্যাপারে সেই ধরনের একটা টাইটেল দিবে। তোমার লাইব্রেরি যদি সংস্কার করার প্রয়োজন হয় বা কীভাবে করা যায় তাহলে সেরকম একটা টাইটেল দিবে। হ্যাঁ, সো তুমি কি লিখবে সেটা যদি তোমার আগে থেকে ভাবা থাকে তাহলে তুমি টাইটেলটা দিয়ে দিও যে কলেজের লাইব্রেরির সংস্কার প্রয়োজন, কলেজ লাইব্রেরির সংস্কার প্রয়োজন। এরপরে তুমি প্রতিবেদনটা লেখা শুরু করলে যে ছাত্রছাত্রীদের দাবির কারণে কলেজ লাইব্রেরি স্থাপন করা হয়েছে, ছাত্রছাত্রীদের দাবি হয়েছে কিন্তু এখন তার অবস্থা খুবই করুণ, এটা কিন্তু স্বাভাবিক, এরকমই হয়। কিন্তু তো লাইব্রেরিতে দেখাশোনার মতো কাউকে সবসময় কিন্তু পাওয়া যায় না, গ্রন্থাগার বিষয়ে পাশ করা কোনো ব্যক্তিকে সেখানে নিয়োগ না দেওয়ায় লাইব্রেরি বেহাল দশা, এটা কিন্তু খুবই স্বাভাবিক। লাইব্রেরি কিন্তু আলাদা ডিপার্টমেন্ট রয়েছে ভার্সিটিতে। সো এই গ্রন্থাগার বিষয়ে যারা অনার্স মাস্টার্স পাস করেছে তাদেরকে কিন্তু এখানে বসানো হয় না। হ্যাঁ, না বসানোর কারণে কিন্তু এই বেহাল দশাগুলো সৃষ্টি হয়। প্রতি মাসে নতুন নতুন বই আসার কথা থাকলেও 6-7 মাসেও কিন্তু আসে না, যে যার মতো শুধু ডায়েরিতে লিখে বই নিয়ে যাচ্ছে, কে ফেরত দিচ্ছে না দিচ্ছে এরকম কিন্তু মানে স্বাভাবিক ঘটনা, কেউ ফেরত দেয় আবার কেউ দেয় না, এটা অনেক কলেজেই হয়। আইডি কার্ডের কোনো ব্যবস্থা না থাকায় যারা বই ফেরত দেয় না তাদেরকে শনাক্তকরণ করাও সম্ভব হচ্ছে না। আর লাইব্রেরিতে এখন খুব বেশি হলে মাত্র 500টি বই থাকতে পারে, যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। এমতো অবস্থায় লাইব্রেরিটা সংস্কারের নিচের বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। প্রথমত কলেজে একজন ভালো মানের লাইব্রেরিয়ান নিয়োগ দিতে হবে, যিনি লাইব্রেরি সায়েন্স থেকে পাশ করেছেন। হ্যাঁ, যেসব ছাত্রছাত্রী লাইব্রেরি থেকে বই গ্রহণ করবেন তাদের জন্য একটা আইডি কার্ডের ব্যবস্থা করতে হবে। প্রতি মাসে নতুন নতুন বই সংযুক্ত করতে হবে। যারা বই নিয়ে নির্দিষ্ট সময়ে বই প্রদান করবে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বইগুলো যেমন তেমনভাবে না সাজিয়ে যেন ক্যাটালগ পদ্ধতিতে সাজানো হয় তা নিশ্চিত করতে হবে। বই ক্রয়ের জন্য কলেজ থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে এবং লাইব্রেরির জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে বার্ষিক চাঁদা নিতে হবে। সো এগুলো করলে কলেজের লাইব্রেরি অনেক ভালো হবে বলে আমি মনে করছি, এবং এই জন্য এই প্রতিবেদনটা আমি আমার কলেজের প্রিন্সিপালকে এই প্রতিবেদনটা জমা দিয়েছি। সো নিবেদক নাহিদ হাসান, দ্বাদশ শ্রেণী, বিজ্ঞান শাখা, রংপুর সরকারি কলেজ। এভাবে তুমি তোমার নাম, শ্রেণী এবং কলেজের নাম নিচে লিখে দিবে, তাহলে কিন্তু এটা হয়ে গেল প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এই ধরনের প্রতিবেদন কিন্তু লিখতে বলা হয়, এবং আমি মনে করি যে তোমাদের প্রতিবেদন সবারই দেওয়া উচিত, কারণ প্রতিবেদন লিখলে তুলনামূলকভাবে বেশি নম্বর পাওয়া যায়। এই প্রতিবেদনের অপরে বা অথবা যে প্রশ্নটা থাকে তোমরা সেটাকে অ্যাভয়েড করে প্রতিবেদন লেখার চেষ্টা করবে, তাহলে বেশি নম্বর পাবে বলে আমি মনে করছি। আবেদন বা চিঠিপত্র এই ধরনের কোনো কিছু যদি আসে তো সেটাকে না লিখে তোমরা প্রতিবেদন লিখলে বেশি নম্বর পাবে বলে আমার মনে হয়। এখন সবসময় যে এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসবে বিষয়টা কিন্তু এমন না, অনেক সময় সংবাদপত্রের প্রতিবেদন লেখার জন্য প্রতিবেদন দিয়ে দেয়, তো তখন কিন্তু শিক্ষার্থীরা বিপদে পড়ে যে ভাই শিখাইলো একটা, পরীক্ষা আসছে আর একটা। তো এরকম তো আসলে ঠিক না, যিনি শেখাবেন তাকে সবগুলোই শেখানো উচিত। এই জন্য আমি সংবাদপত্রের প্রতিবেদনটা কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এটাও আসতে পারে। সো সংবাদপত্রের প্রতিবেদনটা বিষয়গুলো কীরকম হয় আমি একটু দেখাই। যে সংবাদপত্রের প্রতিবেদনগুলো এরকম হয়ে থাকে যে তোমার এলাকায় করোনা টিকা দেওয়ার বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা প্রতিবেদন রচনা করো। এখন তোমার এলাকায় করোনা টিকা দেওয়ার বিষয়ে যখন সংবাদপত্রে প্রকাশের জন্য একটা প্রতিবেদন চাওয়া হয়েছে তোমার কাছ থেকে, যে তোমার প্রতিবেদনটা সংবাদপত্রে কিন্তু রচনা করা হবে। সো তুমি কিন্তু এখানে ওই কলেজ শিক্ষককে লিখছো না যে কীভাবে লিখতে হবে। সো সংবাদপত্রের প্রতিবেদন লেখার জন্য আলাদা ফরম্যাট রয়েছে, সেটা আমরা দেখব। প্রথমেই আমরা এইগুলো লিখব যে প্রতিবেদনের প্রকৃতি আগে ছিল প্রাতিষ্ঠানিক, এখন হচ্ছে সংবাদপত্র। তারপরে লিখব প্রতিবেদনের বিষয়, তারপরে লিখব প্রতিবেদনের সময়, তারপরে লিখব শিরোনাম, হ্যাঁ, তারপরে লিখব নিজস্ব প্রতিবেদক। কাকে আমরা প্রথম আলোর আমি নিজস্ব প্রতিবেদক। তো আমার কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে, আমি এখন লেখা শুরু করলাম। শিরোনাম দিব একটা প্রথমে প্রতিবেদনের,
তারপরে আমি এই তথ্য দিব, এই মানে আমাকে যে টপিকে প্রতিবেদনটা লিখতে বলা হয়েছে সেটার কিছু তথ্য দিব, ঘটনা দিব এবং ঘটনাটা বিস্তারিতভাবে বর্ণনা করব। এরপরে প্রতিবেদকের স্বাক্ষর, আমি যে প্রতিবেদকটা লিখেছি সেটার জন্য আমার নিজের স্বাক্ষর দিব, এবং আমি যেহেতু প্রথম আলো নিজস্ব প্রতিবেদক, আমি প্রেরক লিখব এবং প্রাপকে আমি যাকে পাঠাবো প্রথম আলোর সম্পাদককে আমি এটা পাঠিয়ে দিলাম। আমার প্রতিবেদনটা উনি পড়ে যদি তার কাছে ভালো লেগে থাকে তাহলে উনি আবার সেটা ওনার পত্রিকায় এটা ছাপাবেন বা প্রকাশ করবেন। তো যাই হোক, আমরা সরাসরি একটা প্রতিবেদন দেখি, তা না হলে আসলে যতই বোঝাই কিছুটা তো ঘাটতি থেকেই যায়। সো তোমার এলাকায় করোনা টিকা দেওয়ার বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা প্রতিবেদন রচনা করো, এটা প্রশ্ন আসলো। তো তুমি প্রথমে লিখবে যে প্রতিবেদনের প্রকৃতি সংবাদপত্র। তো প্রতিবেদনের বিষয় কি? প্রতিবেদনের বিষয় হচ্ছে যে আমার এলাকায় করোনা টিকা দেওয়ার বিষয়, বা আমার এলাকায় করোনা টিকা দিতে মানুষের যত ভোগান্তি। প্রতিবেদনের সময়, মানে এই প্রতিবেদনটা আমি কখন তৈরি করেছি, 15ই আগস্ট 2021। শিরোনাম দিয়ে দিব, আর নিজস্ব প্রতিবেদক যেহেতু আমি প্রথম আলোর, আর প্রথমে শিরোনামটা আমরা এইভাবে, টাইটেলটা এইভাবে দিব, করোনা টিকা দিতে মানুষের যত ভোগান্তি। ওকে, এগুলো কিন্তু সব আমার কি বলবো একদম ইউনিক লেখা, কে কি মনে করেছে আমি জানি না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে ওই সময় মানে এই বইটা 2021 সালে আমি একটা নতুন একটা এডিশন আনতেছিলাম। সো এর আগেও 2020 সালে একটা এডিশন ছিল এই বাংলা প্লাস বইটার, এখন কিন্তু 2024 চলতেছে। সামনে যত মানে এই বইটা আমার বাংলা প্লাস বইটা কখনো পুরাতন হবে না, যে ব্যাচের শিক্ষার্থী আসবে আমি সেই ব্যাচের জন্য অলওয়েজ কিন্তু বইটা আপডেট করতেছি। সো এখন যেটা লেটেস্ট এডিশনও রয়েছে সেখানে কিন্তু সেই পুরাতনের এই জিনিসটা এখনও রয়ে গেছে, কারণ এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এখনও আমার কাছে এটা অনেক ভালো একটা টপিক বলে মনে হয়। তো করোনা টিকা দিতে গিয়ে ওই সময় কিন্তু মানুষের অনেক ভোগান্তি হয়েছে, সেই ভোগান্তিটা আমি এখানে তুলে ধরেছি। নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়, আমার এলাকা, আমার গ্রামের এলাকা, সকল ইউনিয়নে করোনার টিকা দিতে গিয়ে চরম বিপাকে পড়েছে সবাই। যদিও মাইকে বলা হয়েছিল যে সকল ইউনিয়নে টিকা দেওয়া হবে, কিন্তু মাত্র 2টা ইউনিয়ন তথা কিশোরগঞ্জ এবং নয়ানখালী টিকা দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু একদম সত্য কথা, যদিও বা আমি রিপোর্ট লিখে, কিন্তু আমি এটা সত্য কথা লিখেছি। মাইকে বলা হয়েছিল যে প্রত্যেকটা ইউনিয়নে টিকা দেওয়া হবে, কিন্তু বাস্তবে প্রত্যেকটা ইউনিয়নে টিকা দেওয়া হয়নি। সবাইকে কিশোরগঞ্জ উপজেলায় নতুবা নয়ানখালী গিয়ে টিকা দিতে হয়েছে, আমাদের ইউনিয়নে টিকা দেওয়া হয় নাই, টিকা দেওয়ার জন্য কেউ এখানে আসে নাই। সো টিকা দিতেও সাধারণ মানুষের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। গ্রামের সাধারণ মানুষ টিকা কার্ড সংগ্রহের জন্য কম্পিউটার দোকানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে, গ্রামের মানুষদের। এর কারণ হচ্ছে টিকা কার্ড সংগ্রহ করার জন্য যে ওয়েবসাইট খুলেছে সেই ওয়েবসাইটে গিয়ে সাধারণ মানুষেরা অ্যাকাউন্ট খুলতে পারে না, সেখান থেকে নিজের ফর্ম ফিল আপ করে টিকা কার্ড সংগ্রহ করতে পারছে না। এই জিনিসগুলো তাদেরকে ঠিকমতো শেখানো হয় নাই। আর দোকানদারও সাধারণ মানুষের কাছ থেকে 50 টাকা করে নিচ্ছে, যেটা হচ্ছে একদম ফ্রি। এই ফ্রি কাজটা করার জন্য 50 টাকা করে নিচ্ছে, যেটা একরকম জুলুম বলা চলে। এরপর টিকা কেন্দ্রে নেই কোনো সামাজিক দূরত্ব। করোনার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছিল, কিন্তু কেউ সামাজিক দূরত্ব বজায় রাখছে না, যে যার মতো ভিড় করে কোনো মতো ঠেলাঠেলি করে টিকা দিচ্ছে। এটা কিন্তু আরও করোনা ছড়াচ্ছে। এমনিতেই করোনা হচ্ছে অনেক ছোঁয়াচে রোগ, টিকা দিতে গিয়েই মনে হচ্ছে যে আরও মানুষ করোনায় আক্রান্ত হয়ে আসতেছে, এরকম একটা ব্যাপার। মানুষের উপচে পড়া ভিড় দেখে মনে হচ্ছে যেন দেশ থেকে করোনা চলেই গিয়েছে, নতুবা তারা এরকমটা ভাবতেছে যে টিকা দেওয়ার সাথে সাথে যেন সবাই শতভাগ নিরাপদ। বিষয়টা কিন্তু এমন না, কারণ টিকা যখন দেওয়া হবে শরীরে, সেই টিকাটা কাজ করতেও তো সময় লাগে শরীরে। টিকাটা যে তুমি যে টিকা দিয়েছো এটা কাজ করতেও সময় লাগে। ওরা যেভাবে ভিড় ধরে মানে টিকা দিচ্ছে, এতে তো ওখানে যদি একটা করোনা রোগী থাকে সবার কাছে তো করোনা ছড়ায় যাবে। এভাবে টিকা দিতে গিয়ে আরও বেশি করে সবাই করোনায় আক্রান্ত হচ্ছে বলে ধারণা করা যেতেই পারে। তো টিকাদান সঠিকভাবে করতে হলে তাহলে কী কী ধাপ অনুসরণ করতে হবে সেগুলো আমি এখানে লিখেছি। যে সাধারণ মানুষকে শেখাতে হবে যে কিভাবে তারা মোবাইলের মাধ্যমে খুব সহজে সুরক্ষা অ্যাপ বা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড এবং সনদ গ্রহণ করতে পারে, এই জিনিসগুলো শেখাতে হবে। এরপরও যারা কম্পিউটার দোকানে গিয়ে রেজিস্ট্রেশন করবে তাদের কাছ থেকে যেন 10-20 টাকার বেশি নেওয়া না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাস্ক ব্যবহারের পাশাপাশি টিকা কেন্দ্রে সামাজিক দূরত্ব যেন নিশ্চিত হয় সেটা খেয়াল রাখতে হবে। এজন্য যখন তখন রেজিস্ট্রারকৃত টিকা কার্ড নিয়ে সবাই যেন একসাথে টিকা কেন্দ্রে না যায়, এরকম একটা নিয়ম তৈরি করতে হবে যে সহজ ভাষায় প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যক রেজিস্ট্রারকৃত মানুষকে টিকা দিতে হবে। যে
প্রতিদিন একটা নির্দিষ্ট মানুষ, যে এই মানুষগুলো শুধু টিকা দিতে পারবে, অন্য মানুষরা যাইতে পারবে না। SMS ওইভাবে দিতে হবে। টিকা কেন্দ্রে যারা সামাজিক দূরত্ব বজায় রাখবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। টিকা দিতে মানুষকে উৎসাহ প্রদান করতে হবে। কিছু মানুষ টিকার ব্যাপারে অনেক নেতিবাচক কথা ছড়াচ্ছে, যেমন টিকা দিলে মানুষ মারা যায়, কিংবা টিকা ফুরিয়ে যাবে, থাকবে না, আর এই ধরনের লোকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে এইগুলো বলা উচিত প্রতিবেদনের মধ্যে, কারণ প্রতিবেদন এরকমই হওয়া উচিত। প্রতিবেদন হচ্ছে তুমি বাস্তবে গিয়ে কি কি দেখেছো এই সম্পর্কে একটা রিপোর্ট প্রদান করবে এবং এটা কিভাবে সমাধান করা যায়, এই ব্যাপারটা কিভাবে সমাধান করা যায় সেগুলো এক্সপ্লেন করবে। সো এইগুলো আমার কাছে মনে হয়েছে যে এটা পত্রিকা ছাপানোর মতো একটা বিষয়। যদিও বা ততটা ভালো হয়নি, বাট আমি মনে করবো যে খুব একটা খারাপও হয়নি, কারণ আমি তো এখানে সাহিত্যের কোনো রস ফুটিয়ে তোলার চেষ্টা করিনি। আমি এখানে চেষ্টা করেছি আমার এলাকায় যে কী কী ঘটনা ঘটেছে সেটাকে মানুষের কাছে প্রেজেন্ট করতে, এজন্য সহজ ভাষায় সেগুলো প্রকাশ করেছি। সো প্রতিবেদকের স্বাক্ষর লিখব প্রথমে নাহিদ হাসান, তারপরে প্রেরক নিজস্ব প্রতিবেদক প্রথম আলো, এবং যাকে পাঠাচ্ছি সম্পাদক প্রথম আলো, কারণ বাজার, ঢাকা। তো এরকম একটা পত্রিকার ঠিকানা তোমরা মনে করে নিবে, এটাই না হয় মনে করে নাও। সো এইভাবে তোমরা প্রতিবেদনটা কিন্তু লিখতে পারো। তো আশা করছি তোমরা সবাই কিন্তু এই বিষয়টা সবাই জেনে গিয়েছো। এগুলো কিন্তু আমি এই যে স্লাইডগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো কিন্তু রয়েছে আমার বাংলা প্লাস বইতে। বাংলা প্লাস বইয়ের প্রত্যেকটা পেজ আমি ধরে ধরে কিন্তু ক্লাস নিচ্ছি। তো বাংলা প্লাস বইটা আমি আশা করবো এইচএসসি শিক্ষার্থীরা সবাই সংগ্রহ, এর পাশাপাশি তোমরা ইংলিশে প্লাস এবং আইসিটি ম্যাজিকটাও সংগ্রহ করে ফেলবে। এই 3টা বই কিন্তু আমি ইউটিউবে শেষ করে দিব। অলরেডি আমার বাংলা শেষ, আইসিটি অনেক দূর চলে গেছে, এখন আমি শুরু করব ইংলিশ। তো যাই হোক, আমরা আজকে প্রতিবেদন নিয়ে আলোচনা করলাম, এরপরে কিন্তু রয়েছে ভাষণ, ভাব সম্প্রসারণ, খুদে গল্প, এই 3টা টপিক আলোচনা করলেই শেষ। তো আমি আশা করবো এইচএসসি শিক্ষার্থীরা সবাই আমার সাথে থাকবে এবং তারা ঘরে বসে একদম ফ্রিতে বাংলা ইংরেজি আইসিটি শেষ করে ফেলতে পারবে আমার এই Nahid24 চ্যানেলের মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।